আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 নিয়ে পড়ালেখা করব। তো অধ্যায় 4-এ কি আছে? পদার্থ। পদার্থ কি? পদার্থ এই যে ছবিতে যা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু পদার্থ। এক একটার এক এক রকম বৈশিষ্ট্য আছে। তো এই অধ্যায়ে আমরা পদার্থ বিষয়ে অনেক কিছু জানবো। দেখো কি বলেছে, পদার্থের বৈশিষ্ট্য। আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও দেখছো তারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে। এই অধ্যায়টা বেশ বড়, বোঝানোর অনেক কিছু আছে। তো আশা করি তোমরা পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে। আচ্ছা, পদার্থের বৈশিষ্ট্য। খেলনা থেকে শুরু করে বাতাস, পানি সবকিছুই পদার্থ। কিন্তু সব পদার্থ কি একরকম? নিশ্চয়ই না। কখনো কি ভেবেছো কেন বল লাফ দেয়? কেনই বা নদীর পানি বয়ে যায়? এসবের পেছনের কারণ পদার্থগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকেই পদার্থের ধর্ম বলা হয়। তৃতীয় শ্রেণীতে আমরা দেখেছি এক গ্লাস পানিতে পাথর ফেললে পানির উচ্চতা বাড়ে। এভাবে কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করেছিলাম, তা হলো আয়তন। কঠিন পদার্থ জায়গা দখল করে, দখলকৃত জায়গাকে ওই বস্তুর আয়তন বলে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও আয়তন রয়েছে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে। তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই প্যারাতে আসলে কি বলেছে? আসলে যেটা বলেছে যে যে ও একটা দেখো উদাহরণ দিয়ে দেখিয়েছে যে এক গ্লাস পানিতে পাথর ফেললে কি হয়? পানির উচ্চতা বাড়ে। তো এটা দিয়ে আমরা কঠিন পদার্থের আয়তন বুঝতে পেরেছিলাম। আচ্ছা, কিভাবে বুঝতে পেরেছি? ধরো একটা গ্লাস, অর্ধেক গ্লাস পানি ভরালে, ভিতরে পাথর দিলে, পাথরটা কি করবে? পাথরটা গিয়ে গ্লাসের ভেতরে গিয়ে নিজের জায়গাটা সে নিয়ে নিবে। যেহেতু সে নিজের জায়গাটা নিয়ে নিয়েছে, সেজন্য কি হবে? পানির যতটুকু উচ্চতা ছিল তার থেকে কিন্তু বেড়ে গেল। তো আমরা কি বুঝলাম? সে যে এই যে জায়গাটা দখল করলো, নিজের একটা জায়গা নিয়ে নিল, এটা কিন্তু বোঝালো যে কঠিন পদার্থের আয়তন আছে। আবার কি বললো? কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। হ্যাঁ, বিভিন্ন শেপের হয় না? যেমন ধরো একটা চেয়ার, ওটার একটা শেপ আছে, বা যে কোনো একটা বাটি, সেটার একটা শেপ আছে। তাহলে আমরা কঠিন পদার্থের দুটো জিনিস কি জানলাম? আকৃতি জানলাম এবং আয়তন সম্পর্কে জানলাম। এরপর কি বলেছে? তরল পদার্থেরও কিন্তু আয়তন আছে, কিন্তু তার আকৃতি নাই। কেন আকৃতি নাই? কারণ তরল পদার্থ যে পাত্রতে রাখছে সেই পাত্রের আকার ধারণ করছে। আমি যদি গোলাকার পাত্রে রাখি, সেটা গোলাকার পাত্রের আকার ধারণ করে। যদি লম্বা আকৃতির কোনো পাত্রে রাখি, সেটা লম্বা আকৃতির আকৃতি ধারণ করে। তাহলে তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কিন্তু আয়তন আছে, মানে সে কিন্তু জায়গা দখল করতে পারছে। আচ্ছা, কঠিন ও তরল পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে? আচ্ছা, এটা তোমরা পড়ে নিবে, এটা আমি পড়ালাম না, সার সংক্ষেপে যাচ্ছি। স্কেল ও কাপ দিয়ে বানানো নিক্তির এক পাশে একটি মুদ্রা অথবা পানি রাখলে দেখা যায় স্কেলটির যে পাশে বস্তু রাখা হয়েছে সেদিকে ঝুঁকে পড়ে। উপরে এক্সপেরিমেন্টটা পড়ার পরে তোমরা এটা বুঝবে। এরপর অন্য পাশে পাথর রেখে ভারসাম্য আনতে হয়। এই কাজের মাধ্যমে বোঝা যায় মুদ্রা বা পানির মতো জিনিসের, অর্থাৎ কঠিন ও তরল পদার্থের ওজন আছে। আচ্ছা, এরপর কি দিয়েছে দেখো? পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। আচ্ছা, এটা এই যে এখানে সার সংক্ষেপে দেখো, কঠিন বস্তুতে ধাক্কা দিলে কি হয়? তা সহজে নড়ে না, বরং আমরা একটা প্রতিরোধ অনুভব করি। এর অর্থ হলো কঠিন পদার্থ চাপ বা ধাক্কার বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। সিরিঞ্জ দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা যে হসপিটালে যে সিরিঞ্জটা ব্যবহার করা হয়, সিরিঞ্জের মুখ বন্ধ করে যখন ভিতর দিক থেকে চাপ দেওয়া হয়, তখন পিস্টন সহজে নামতে চায় না। এই যে পিস্টন কোনটা দেখিয়ে দেয়, এই যে। তাহলে এই যে এই জায়গাটাতে চাপ দেওয়া হলো, চাপ দিয়ে মানে এভাবে একটা
বাধা তৈরি করা হলো, করে এটা হলো পিস্টন, এটা দিয়ে ভেতরের দিকে চাপ দেওয়া হচ্ছে। তো চাপ দেওয়াতে কি হচ্ছে, তোমার পিস্টন কিন্তু সহজে নামতে চাচ্ছে না, কারণ ভেতরে থাকা পানি বাধা দেয়। ফলে আমরা বুঝি পদার্থের একটি বৈশিষ্ট্য হলো পদার্থকে চাপ প্রয়োগ করলে বাধা প্রদান করে। আচ্ছা, এবার আমরা পড়ব বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। আজকে আমরা বায়বীয় পদার্থ এর ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দেই, কারণ পরে যে বক্সটা আছে সেটার জন্য তোমাদেরকে এটা বুঝতে হবে। তাহলে কি কি লাগবে আমাদের? সুতা, একটা রুলার স্কেল, একই উৎস থেকে সংগ্রহ করা দুটি নতুন পলিথিনের ব্যাগ বা দুটি বেলুন। একই উৎস থেকে সংগ্রহ করা কেন বলেছে? যেন পলিথিনের আকার আকৃতি একই রকম হয়। আচ্ছা, যা যা করতে হবে, প্রয়োজন অনুযায়ী সমান দৈর্ঘ্যের দুই টুকরা সুতা নেই। আচ্ছা, সুতা নিলাম। সুতা দিয়ে দুটি পলিথিনের ব্যাগের মুখ আলতোভাবে এমন করে বাঁধি যাতে পরে সহজেই খুলে ফেলা যায়। একটি রুলার স্কেলের দুই প্রান্তে পলিথিনের ব্যাগ দুটি এমনভাবে বাঁধি যেন এটিকে সহজেই এপাশে ওপাশে নাড়াচাড়া করা যায়। রুলার স্কেলের মাঝ বরাবর আরেকটি লম্বা সুতার টুকরা দিয়ে বাঁধি এবং এটিকে একটি উঁচু স্থান থেকে ঝুলিয়ে দেই। দেখা যাবে যে রুলার স্কেলটি যে কোনো একটি দিকে ঝুঁকে পড়েছে। পলিথিন ব্যাগের বাঁধনের যে অংশটি রুলারের সাথে আছে তা এমনভাবে নাড়াচাড়া করি যেন রুলার স্কেলটি আনুভূমিক হয়। আনুভূমিক মানে হলো সমান্তরাল, মানে সমান হয়। আচ্ছা, একটু ছবিটা দেখায় বোঝাই। প্রথমে কি বলেছে? এই যে ছবিটা কই গেল রে বাবা, এই যে প্রথমে কি বলেছে? দুটা সমান পরিমাপের সুতা নিব, এই যে এই দুটো সুতার কথা বলেছে। এরপর একই উৎস থেকে দুটা পলিথিন নিলাম, সুতা দিয়ে আমরা পলিথিনের মুখটা আলতো করে বাঁধলাম, বেঁধে এবং আরেকটা হলো রোলারের মাঝ বরাবর একটা সুতা নিয়ে এটাকে ঝুলিয়ে দিলাম, আলতো করে বাঁধা। এরপরে আমরা যেটা করলাম, এরপরে দুটাকে দুই প্রান্তে ঝুলিয়ে দিলাম, মানে পলি ঝোলানোর পরে দেখা গেল যে একটু আঁকা বাঁকা হচ্ছে। তখন কি করব? এই যে মাঝের যে সুতাটা আছে এটাকে নড়াচড়া করে ব্যাপারটা ফিক্স করব যেন স্কেলটাও সমান থাকে এবং দুই দিকে তোমার পলিটাও সমানভাবে ঝুলে থাকে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে কোনো একদিকের একটি চুপসানো পলিথিন ব্যাগ খুলে ফেলি। এবার ওই যে আলতোভাবে বেঁধেছিলাম, এবার আমরা একটা পলি ব্যাগ খুলে ফেলবো এবং দু হাত দিয়ে পলিথিনের মুখ প্রসারিত করে নাড়াচাড়া করে এটার ভিতর বাতাস প্রবেশ করাই। বাতাস ভর্তি ব্যাগটির মুখ বেঁধে ঝুলন্ত রুলারের আগের জায়গায় সুতা দিয়ে আটকাই। আচ্ছা, তো কি করলাম আবার ছবিতে দেখায়। এই যে এই পাশের যে ব্যাগটা ছিল, চুপসে যাওয়া ব্যাগটা, এটাকে খুলে ফেলা হলো, খুলে নাড়াচাড়া করে বাতাস ভরে মুখটা আবার সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো, বেঁধে এটাকে আবার এই পাশে ঝুলিয়ে দেওয়া হলো। তো কি হবে বলতো? এখন কি ঘটে লক্ষ্য করি। বাতাস ভরা ব্যাগটির গায়ে হালকা চাপ দিয়ে দেখি কি ঘটে। তো এখানে কি ঘটবে, যেহেতু বাতাসটা আমরা ওখানে ভরে ফেলেছি সেজন্য রুলারটা ওদিকে বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো পর্যবেক্ষণ ছকটা আমরা এখন পূরণ করব। পলিথিনের ব্যাগটি কিভাবে ফোলানো হলো? ব্যাগের মুখ খুলে নাড়াচাড়া করলে ভেতরে বাতাস প্রবেশ করে ব্যাগটি ফুলে উঠেছে। তাহলে কি বাতাসের আয়তন আছে? হ্যাঁ আছে, কারণ বাতাস ব্যাগের ভেতর জায়গা নিয়েছে। আমরা আগেই বলেছি আয়তন বলতে কোনটা বুঝিয়েছি, যে জিনিসটাই কোথাও একটা জায়গা তৈরি করে নিতে পারছে। বাতাস ভর্তি ব্যাগটি ঝুলানোর পর রোলারের কোন দিক ঝুঁকে পড়েছে? বাতাস ভর্তি ব্যাগের দিকটি নিচের দিকে ঝুঁকে পড়েছে। কেন ঝুঁকে পড়েছে? কারণ ব্যাগে বাতাস ঢোকার ফলে এর ওজন বেড়ে গেছে। চাপ প্রয়োগে কি বাধা অনুভব করেছিলে? হ্যাঁ, ব্যাগে চাপ দিলে বাতাস বাধা দিয়েছে। বাতাস কি কঠিন ও তরল পদার্থের তিনটি বৈশিষ্ট্যই প্রদর্শন করছে? হ্যাঁ, আয়তন আছে, ওজন আছে, চাপ প্রতিরোধ করে। আমরা কি বাতাসকে একটি পদার্থ হিসেবে বিবেচনা করতে পারি? হ্যাঁ, কারণ বাতাসের ওজন, আয়তন আছে এবং চাপ প্রতিরোধ করে। আচ্ছা,
তাহলে এতটুকু আমরা পর্যবেক্ষণ করে বুঝে গেলাম কি বাতাসও একটা পদার্থ। দেখো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা পদার্থ। আচ্ছা, এরপর আমরা সারসংক্ষেপে যাই। বাতাস একটি পদার্থ। কঠিন ও তরল পদার্থের ন্যায় বাতাস বা বায়বীয় পদার্থেরও ওজন আছে, আয়তন আছে। তাছাড়া বায়বীয় পদার্থ চাপ প্রয়োগে বাধা প্রদান করে। আচ্ছা, বাতাস গেল। এবার আমরা পানি নিয়ে পড়ব। দেখো পানির কি বিভিন্ন রূপ আছে, মানে কঠিন, তরল, বায়বীয় তিনটা রূপেই কিন্তু আমরা পানিকে দেখতে পারি। আমরা ইতোমধ্যে পদার্থের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। প্রত্যেক পদার্থকে আমরা তিন ধরনের ভিন্ন রূপে পাই, যেমন কঠিন, তরল ও গ্যাসীয় বা বায়বীয়। আমরা কি এমন কোনো পদার্থের কথা ভাবতে পারি যাকে এই তিন অবস্থাতেই দেখেছি? চলো পানির কথা ভেবে দেখি। আমরা আজ পানির তিনটি অবস্থা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এটা কি? পানি গরম করার ফলে কি ঘটে? এখানে পানির কি কোনো পরিবর্তন হয়? এখানে হবে হলো বরফ। বরফে যখন আমরা তাপ প্রয়োগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে পানি। পানিকে যখন তাপ প্রয়োগ করছি তখন সেটা হয়ে যাবে জলীয় বাষ্প। দেখিয়ে দেই, আমার নোটে আছে করা এটা। না, সরি, এটা নোটে করা নেই, লাগবেও না, মুখে তো বলেই দিয়েছি। আচ্ছা, সারসংক্ষেপ। বরফকে তাপ প্রয়োগ করলে তা গলে যায় এবং পানিতে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে পানিকে গরম করলে গরম পানি থেকে বাষ্প তৈরি হয়। এভাবে পানির এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে। পানির তিন অবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, তো চলো বৈশিষ্ট্যগুলো লিখি। বরফের ক্ষেত্রে কি? বরফের ক্ষেত্রে আমরা জানি বরফের কি আছে, নির্দিষ্ট বা নিজস্ব আকৃতি আছে। আচ্ছা, কঠিন হলো বরফ। ওকে, এটা শক্ত থাকে, সহজে আকার পরিবর্তন হয় না, ঠান্ডা থাকে, নির্দিষ্ট আয়তন আছে। তরল, তরল অবস্থার নাম কি? পানি। নিজস্ব আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় তার আকৃতি ধারণ করে, সহজে গড়িয়ে পড়ে, প্রবাহিত হতে পারে, নির্দিষ্ট আয়তন আছে। আচ্ছা, এরপরে কি? গ্যাসীয়। গ্যাসীয় কোনটা? গ্যাসীয় হলো যে তোমার বাষ্প, দৃশ্যমান নয়, নিজস্ব আকৃতি ও আয়তন নেই। আচ্ছা, তরল পদার্থ সহজেই গড়িয়ে পড়ে। তরল অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকৃতি না থাকলেও আয়তন থাকে। আচ্ছা, পানিকে আমরা তরল, কঠিন ও গ্যাসীয় এই তিন অবস্থায় পাই। প্রতিটি অবস্থার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন তরল অবস্থায় পানি গড়িয়ে চলে, এর নির্দিষ্ট আকৃতি না থাকলেও নির্দিষ্ট আয়তন রয়েছে। কঠিন অবস্থায় বরফের নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে। গ্যাসীয় অবস্থায় এর নির্দিষ্ট কোনো আকৃতিও নেই, আয়তনও নেই। তাপীয় অবস্থার পরিবর্তনের কারণে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। তিন অবস্থাতেই পানি আমাদের জীবনে বিভিন্ন উপকারে আসে। পানির তিন অবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি। অন্যান্য পদার্থের মতো পানির তিনটি অবস্থা আছে। বরফ হলো কঠিন অবস্থায় থাকা পানি। বরফের নিজস্ব আকৃতি রয়েছে। আমরা বরফ স্পর্শ করলে ঠান্ডা অনুভব করি। পানির নিজস্ব আকৃতি থাকে না। পানিকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। পানি সহজে গড়িয়ে পড়ে, যেমন গ্লাস থেকে পড়ে গেলে মেঝেতে ছড়িয়ে পড়ে। পানির গ্যাসীয় অবস্থা হলো বাষ্প। যখন পানি অনেক গরম হয় তখন তা বাষ্পে পরিণত হয়। রান্না করার সময় হাঁড়ির ঢাকনা খুলে যে ধোঁয়া ওঠে সেটিই বাষ্প। এটি বাতাসের সঙ্গে মিশে যায় এবং তারপর এই বাষ্পকে আমরা আর দেখতে পাই না। বিপরীতভাবে বাষ্পকে ঠান্ডা করলে আমরা তরল পানি পাই, আর পানিকে ঠান্ডা করে বরফ পেতে পারি। তো বাষ্পকে ঠান্ডা করলে কি পাচ্ছি? পানি। আবার পানিকে ঠান্ডা করলে পাচ্ছি বরফ। আবার যদি উল্টো দিকে যাই ফ্লোচার্টটা, তখন অবশ্য গরম করার ক্ষেত্রে তাপ দিলে, ঠান্ডা করলে না, তখন তাপ দিলে। আচ্ছা, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, পানির অবস্থা ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার। এটা যদিও তোমাদের একটা ব্রড কোয়েশ্চেন আছে, তারপরে এখানে একটু দেখিয়ে দেই অল্প করে। কঠিন
অবস্থায় আইসক্রিম ও ঠান্ডা পানীয় তৈরি। আইসক্রিম কার কার পছন্দ? দেখি তো কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা। আমার বাচ্চারা যারা ভিডিও দেখছো, আইসক্রিম কার কার পছন্দ? তাহলে কি বরফের কাজ কি? আইসক্রিম ও ঠান্ডা পানীয় তৈরি, খাবার সংরক্ষণ, আঘাত পেলে ফোলাভাব কমাতে। তরল তরল হলো পান করা, গোসল করা, রান্না করা, কাপড় ধোয়া ইত্যাদি। বাষ্প ভাপ দিয়ে পিঠা তৈরি, প্রেসার কুকারে রান্না। আচ্ছা, এরপরে বলল কি ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার করে থাকে। পানির তরল অবস্থা গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বায়বীয় অবস্থা ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই ভাপা পিঠা খেয়ে দেখেছো। ভাপা পিঠাটা কি দিয়ে তৈরি করা হয়? সাধারণত কিন্তু এটা ভাপ দিয়েই তৈরি করা হয়। তাহলে জলীয় বাষ্পের সাহায্যেই কিন্তু এই মজাদার ভাপা পিঠা, তারপরে এখন আমরা মোমো খাই। মোমো আমাদের খুব পছন্দের একটা খাবার সবার, তো সেটাও কিন্তু ভাপ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানির কঠিন অবস্থা না থাকলে কি আর আমরা আইসক্রিম বানাতে পারতাম? পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ আর বৃষ্টি পেতাম? পানির তরল অবস্থা না থাকলে আমরা কি পান করতাম? আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে নদীতে মিশে যায়। এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আবার আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দেই, তার সবই কিন্তু তরল অবস্থায় থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা পানির বাষ্পীয় অবস্থা থেকে তৈরি হয়। এগুলো থেকেই পরবর্তী সময়ে বৃষ্টি হয়, যা ফসল ফলানো সহ পৃথিবীর জীবনধারা বজায় রাখে। এজন্যই তো পানির অপর নাম জীবন। আচ্ছা, এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। দেখো, আমরা কিন্তু দুধ থেকে দই আমরা সাধারণত অনেকেই পছন্দ করি, সেটা আমরা কি থেকে তৈরি করছি? দুধ থেকে তৈরি করছি। আবার ফলমূলে পচন ধরে, পাতার রং পরিবর্তন হয়, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। আচ্ছা, তো এখানে একটা বক্স আছে, আমাদেরকে বের করতে হবে যে রাসায়নিক পরিবর্তন ঘটেছে কিনা, আর যদি ঘটে থাকে কেন রাসায়নিক পরিবর্তন বলে সেটা মনে হচ্ছে। আচ্ছা, কাগজ পোড়ানো, হ্যাঁ এটা রাসায়নিক পরিবর্তন। কেন? কারণ পোড়ালে কাগজ থেকে ছাই ও ধোঁয়া নামে নতুন পদার্থ তৈরি হয়, আগের কাগজ আর পাওয়া যায় না। আচ্ছা, খুবই যদি সংক্ষেপে বলি, যদি নতুন একটা পদার্থ তৈরি হয় তাহলে সেটাই হলো রাসায়নিক পরিবর্তন। আর যদি দেখা যায় যে নতুন কিছু তৈরি হচ্ছে না বা তার কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে সেটা রাসায়নিক পরিবর্তন না। আচ্ছা, তো কাগজ ছিঁড়ে টুকরা করা, না এটা রাসায়নিক পরিবর্তন না। কেন? এটা শুধুমাত্র আকার বদলেছে, কোনো নতুন পদার্থ তৈরি হয়নি। ফল পাকা, হ্যাঁ এটা রাসায়নিক পরিবর্তন, কারণ এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে কি হয়, রং, স্বাদ, গন্ধ এগুলো বদলে যায় এবং নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। যেমন কাঁচা আম খেতে কিন্তু খুবই টক, আবার পাকা আম যখন খাই তখন সেটা কিন্তু খুবই মিষ্টি, তাই না? আচ্ছা, আপেল কেটে রেখে দিলে রং পরিবর্তন, হ্যাঁ এটা রাসায়নিক পরিবর্তন। কেন? বাতাসের অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া হয়ে আপেলের রং লালচে হয়, নতুন পদার্থ তৈরি হয়। বরফ থেকে পানি তৈরি হয়, এটা কি রাসায়নিক পরিবর্তন? না, বরফ শুধু গলে পানি হয়, তবে পদার্থ একই, নতুন পদার্থ তৈরি হয়নি, এটি ভৌত পরিবর্তন। চিনির দানা গুঁড়া করা, এটা কি রাসায়নিক পরিবর্তন? না, শুধু আকার ছোট হয়, চিনি একই থাকে, তাই এটা ভৌত পরিবর্তন। আচ্ছা, এরপরে আবার বইতে ফিরে যাব। কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়ানোর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয়, যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরা করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায়, কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না।
ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে স্বাদ, গন্ধ ও রং বদলে যায়। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। বরফ থেকে পানি তৈরি হওয়া রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এটি একটি অবস্থার পরিবর্তন, যেখানে পানি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলেও রাসায়নিক গঠন একই থাকে। চিনির দানা গুঁড়া করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে চিনির কেবল আকার বদলায়, রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। আচ্ছা, এখন আমরা পড়ব মরিচা নিয়ে। লোহার পদার্থের উপর লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তোমরা যদি পুরনো বাড়িতে বা সিঁড়িঘরের দিকে, রেলিং এর দিকে খেয়াল করো, দেখবা যে লোহাগুলোর উপরে রং করা নেই, সেগুলোতে সাধারণত মরিচা পড়ে থাকে। মরিচা মানে রং পরিবর্তন হয়ে যায়, কেমন যেন একটা খয়েরি খয়েরি ভাবের বা লালচে ভাব চলে আসে ওটার মধ্যে, এবং মরিচা ধরতে ধরতে মাঝে মাঝে কিন্তু লোহাটা ক্ষয়েও যায়। এই যে দেখো, দরজার কবজায় কিন্তু মরিচা ধরেছে। আচ্ছা, তো এখন কি বলেছে এই বক্সটা আমরা চলো পূরণ করি। এমন কোন লোহার তৈরি পদার্থ কি পেয়েছো যার উপরে লালচে বা খয়েরি রঙের আবরণ রয়েছে? হ্যাঁ, যেমন জানালার গ্রিল, দরজার কবজা, পুরনো পেরেক ইত্যাদির উপর লালচে বা খয়েরি রঙের স্তর দেখা যায়। এই আবরণটির কি কোনো নাম আছে? হ্যাঁ, এই আবরণের নাম জং বা মরিচা। এই আবরণ কি সরানো সম্ভব? সহজে নয়, ঘষে বা রাসায়নিক ব্যবহার করে সরাতে হয়, কারণ এটি লোহার সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে যায়। এটা কি ধরনের পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ নতুন পদার্থ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? লোহার সাথে অক্সিজেন এবং বাতাসের যে জলীয় বাষ্প আছে, এগুলো মিশে এই মরিচাটা তৈরি করে। আচ্ছা, সারসংক্ষেপ, লোহার উপাদান দিয়ে পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে স্তরটি দেখতে পেলাম তা হচ্ছে জং বা মরিচা। লোহার উপর মরিচা তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা পরীক্ষা তোমাদেরকে দিয়েছে, আমি সেটা ডিরেক্টলি তোমাদেরকে সমাধান করে দেই। এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, একটু বলেই দিই। যেমন দুটা প্যারেক সংগ্রহ করতে বলেছে। দেখো, এটা প্যারেক নাম্বার 1 এন্ড প্যারেক নাম্বার 2। একটি প্যারেক ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরার মধ্যে জড়িয়ে একটি নিরাপদ স্থানে রেখে দেই। টিস্যু বা কাপড়টিকে নিয়মিত পানি দিয়ে ভেজা অবস্থায় রাখি। অন্য প্যারেকটিতে তেল, মোবিল, গ্রিজ, পেট্রোলিয়াম জেলি জাতীয় যে কোনো একটি পদার্থ দিয়ে ভালো করে প্রলেপ দেই। তার মানে কি, একটা ভেজা অবস্থার সংস্পর্শে এসেছে, আরেকটাতে পেট্রোলিয়াম তেল, জেলি ইত্যাদি দিয়েছি যেন কোনো মতেই সেটা বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে। এখন পেরেক দুটো আমি পাশাপাশি রাখবো। তাহলে এখন প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে তাদের কি পরিবর্তন হয়েছে সেটা দেখতে হবে। তাহলে ভেজা টিস্যু বা কাপড়ে মোড়ানো যে প্যারেক, প্রথম দিনের পরে কি হবে? রং কিছুটা নিস্তেজ বা ধূসর হতে শুরু করে। দ্বিতীয় দিনের পরে হালকা লালচে দাগ দেখা দিতে পারে। তৃতীয় দিনের পরে স্পষ্টভাবে খয়েরি বা লালচে রঙের মরিচা দেখা যায়। আর তেল, মোবিল, গ্রিজ দিয়ে প্রলেপ দেওয়া যেটা, সেটার প্রথম দিন কোনো পরিবর্তন নেই, স্বাভাবিক অবস্থায় আছে। দ্বিতীয় দিনের পরও কোনো পরিবর্তন নেই। তৃতীয় দিনের পরও তোমার কোনো মরিচা ধরছে না, আগের মতোই আছে। আচ্ছা, তৃতীয় দিন দেখছি একটি প্যারেকে মরিচা ধরেছে কিন্তু অন্যটায় কিছু হয়নি। তাহলে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপ, এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। একটি প্যারেক ভেজা টিস্যু বা কাপড়ে রেখে প্রতিদিন ভেজা রাখা হয় যাতে তা সহজে বাতাস ও পানির সংস্পর্শে আসে। অন্য প্যারেকটি তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণের পরে দেখা যায় ভেজা প্যারেকে মরিচা পড়েছে, কিন্তু তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলির প্রলেপ দেওয়া প্যারেক মরিচা ধরেনি। এখন আমরা মরিচা ধরার কারণ সম্পর্কে আরো কিছু জানবো।
লোহায় মরিচা পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহা যখন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন কি হয়? তখন মরিচা তৈরি হয়। আচ্ছা, মরিচার ক্ষতিকর প্রভাব ও তা রোধের উপায়। মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই লোহা জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এই যে দেখো, এই জিনিসগুলোতে মরিচা পড়েছে, একদম কি রকম বাজে হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমাদেরকে তো অবশ্যই খুঁজে বের করতে হবে, নিশ্চয়ই কোনো উপায় আছে যে উপায়ে এই মরিচা ধরানোটা বন্ধ করা যায়। কারণ আমাদের বাসা বাড়ির কাজে বা বিভিন্ন প্রয়োজনে সবসময় কিন্তু আমাদেরকে লোহার জিনিস ব্যবহার করতে হয়। তাহলে উপায়গুলো কি আছে? রং করা, তেল, গ্রিজ বা মোবিল লাগানো, লোহার উপর রং করা অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া, স্টেইনলেস স্টিল ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা বইতে দেখি এবার বইতে কি বলেছে। প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে থাকা লোহার তৈরি বস্তুকে দূরে রাখতে হবে। তো কি করতে হবে? মরিচা রোধ করার প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখা। কারণ লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিজ, মোবিল লাগানো যেতে পারে। লোহার উপর রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে লোহার মরিচা প্রতিরোধে এসব প্রলেপ সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধী বিশেষ ধরনের ইস্পাত ব্যবহার করে যেতে পারে। স্টেইনলেস স্টিল, যেটা এখন আমরা বাসা বাড়িতে, তারপরে তোমার সিঁড়ির রেলিং এ, তারপরে তোমার যে পর্দার স্ট্যান্ড, এগুলাতে কিন্তু আমরা আজকাল স্টেইনলেস স্টিলই ব্যবহার করি, তাতে করে কিন্তু মরিচা ধরে না। আচ্ছা, তো আমরা আসছি অনুশীলনীতে। অনুশীলনীতে আমরা সঠিক উত্তর পড়ব, শূন্যস্থান পড়ব, তারপরে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন পড়ব। নিচের কোনটি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য নয়? নির্দিষ্ট আয়তন আছে, এটা বৈশিষ্ট্য নয়। কেন? বায়বীয় পদার্থ কিভাবে আয়তন থাকবে? এটা তো আমরা একদম এটা ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এবং যতটুকু জায়গা ততটুকু জায়গা সে অকুপাই করে ফেলে, তাহলে তার নির্দিষ্ট কোনো আয়তন নেই। নিচের কোনটি পদার্থের ওজন আছে তা প্রমাণ করার একটি উপায়, নিক্তি তৈরি করে তুলনা করা। বাজারে দেখবে ফল বিক্রেতারা বা বিভিন্ন রকম মাংস বলো বা যে কোনো কিছু বিক্রি যারা করছে, তারা এই নিক্তির মাধ্যমে কিন্তু ওজনটা তুলনা করে তারপরে জিনিসটা বিক্রি করে, ওজন মেপে দেয়। কোন পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন নয়? কাঁচ ভাঙা। মরিচা তৈরি হতে কি লাগে না? আগুন লাগে না, বাকি সবগুলোই লাগে। শূন্যস্থান পূরণ করি। সিরিঞ্জের মুখ বন্ধ করে চাপ দিলে ভেতরের বাতাস বাধা প্রদান করে। বরফ হলো পানির কঠিন অবস্থা, পানি হলো তরল অবস্থা, আর বাষ্প হলো গ্যাসীয় অবস্থা। বাতাসও একটি পদার্থ, কারণ এর ওজন ও আয়তন আছে। আচ্ছা, এটা কি? দেখো, বাষ্প ঠান্ডা করলে পানি হচ্ছে, পানি ঠান্ডা করলে কি হচ্ছে? বরফ হচ্ছে। এই যে বাষ্প ঠান্ডা করলে পানি হচ্ছে, পানি ঠান্ডা করলে আবার বরফ হচ্ছে। আচ্ছা, এখন আমরা ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ করব। বরফ, বরফ কি হচ্ছে? গলে পানিতে পরিণত হয়। পানি, পানি কি হচ্ছে? তাপ দিলে বাষ্প হয়। বাতাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই, পানির কঠিন রূপ থাকায় আমরা আইসক্রিম বানাতে পারি। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন। বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা কিভাবে বুঝতে পারি এটি একটি পদার্থ? বাতাস চোখে দেখা যায় না, তবে আমরা জানি এটি একটি পদার্থ, কারণ এর পদার্থের বৈশিষ্ট্য আছে। তো পদার্থের তিনটা বৈশিষ্ট্যই তার আছে। কি কি? প্রথম হলো বাতাস স্থান দখল করে। যখন আমরা বাতাস বেলুনে ভরাই তখন তা ফুলে ওঠে, এটি দেখায় যে বাতাসও স্থান দখল করে। আচ্ছা, বাতাসের ওজন আছে। স্থান দখল দিয়ে আমরা কি বুঝেছি? তার আয়তন। বাতাসের ওজন আছে, একটি ফোলা বেলুন খালি বেলুনের চেয়ে ভারী, এটা দিয়ে আমরা বাতাসের ওজনটা বুঝতে পারি।
বাতাস চাপ প্রয়োগ করে। যখন আমরা টায়ারে বাতাস পাম্প করি বা বন্ধ সিরিঞ্জ চাপি, বাতাস পিছনে ধাক্কা দেয়। তাহলে আমরা বুঝতে পেরেছি কি বাতাসও একটা পদার্থ। পদার্থের কোন বৈশিষ্ট্যটি গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে বোঝা যায়? গ্লাসে রাখা পানিতে পাথর ফেললে পদার্থের যে বৈশিষ্ট্যটি বোঝা যায় তা হলো পদার্থ স্থান দখল করে, অর্থাৎ পদার্থের আয়তন আছে। ব্যাখ্যা: পাথরটি পানিতে ফেললে পানি উপচে পড়ে বা পানির স্তর উপরে উঠে যায়। এর কারণ পাথরটি পানির ভেতরে নিজের জায়গা দখল করে নেয়। কিভাবে বুঝবে কোনো একটি পদার্থ কঠিন না তরল? আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, আর তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই। এরপর একটু প্যারা করে লিখবে, এই লাইনটা এখানে দিবে। যদি কোনো পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে এবং তা ঢাললে পাত্রের আকার অনুযায়ী আকার পরিবর্তন না করে, তবে সেটি কঠিন পদার্থ, যেমন বই, কাঠ, বাটি। আর যদি কোনো পদার্থের নির্দিষ্ট আকার না থাকে কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে এবং ঢাললে পাত্রের আকার অনুযায়ী আকার বদলে ফেলে, তবে সেটি তরল পদার্থ, যেমন পানি, তেল, দুধ। আচ্ছা, এবার আমরা যাব বর্ণনামূলক প্রশ্নে। 3টি বর্ণনামূলক প্রশ্ন আছে আমাদের টোটাল। বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য করি। বৈশিষ্ট্যের ভিত্তিতে কঠিন, তরল ও গ্যাস এই 3টি অবস্থার পার্থক্য দেওয়া হলো। প্রথমটা কি? আকৃতি। কঠিনের কি? নির্দিষ্ট। তরল নির্দিষ্ট নয়, পাত্রের আকার অনুযায়ী হয় অথবা পাত্রের আকার ধারণ করে। গ্যাস নির্দিষ্ট নয়, প্রসারিত হতে পারে। আয়তন নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট নয়, সম্পূর্ণ স্থান দখল করতে পারে। চাপ প্রয়োগে প্রতিরোধ, বেশি, সহজে নড়ে না। তরল মাঝারি ধীর গতিতে স্থান পরিবর্তন করে। চাপ দিলে বাধা দেয় কিন্তু সহজে পরিবর্তিত হয়। গতি বা প্রবাহ, কঠিন হলো স্থির, তরল গড়িয়ে যায়, আর গ্যাস দ্রুত ছড়িয়ে যায়, স্থান পরিবর্তন করে। উদাহরণ: পাথর, কাঠ, বরফ, পানি, দুধ, তেল, বাতাস, বাষ্প, গ্যাস। পদার্থের রাসায়নিক পরিবর্তন কি? পদার্থের রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ দেই। যে পরিবর্তনের ফলে একটি বা একাধিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম ও গুণাবলী যুক্ত এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয়, তাকে পদার্থের রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তনে পদার্থের রং, গন্ধ, স্বাদ, তাপমাত্রা ইত্যাদির পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের ভেতরের গঠনও বদলে যায়। রাসায়নিক পরিবর্তনের 3টি উদাহরণ: কাগজ পোড়ানো, কাগজ পোড়ালে তা ছাই, ধোঁয়া ও গ্যাসে পরিণত হয়। এখানে নতুন পদার্থ তৈরি হয়, তাই এটি রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা ধরা, লোহা বাতাস ও পানির সংস্পর্শে এসে মরিচা পড়ে, এতে লোহার উপর নতুন এক ধরনের পদার্থের স্তর তৈরি হয়, তাই এটি রাসায়নিক পরিবর্তন। ফল পাকা, কাঁচা ফল ধীরে ধীরে পেকে গেলে তার রং, স্বাদ, গন্ধ বদলে যায়। ফলের ভেতর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটি হয়। শেষ প্রশ্ন: কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। পানি আমাদের জীবনের অপরিহার্য উপাদান। তাপমাত্রার পরিবর্তনের কারণে পানি কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থায় রূপ নেয়। কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা নিচে দেওয়া হলো। কঠিন অবস্থা বা বরফ, কঠিন অবস্থায় পানি বরফে পরিণত হয়। বরফ দিয়ে খাবার ও পানীয় ঠান্ডা রাখা হয়। মাছ, মাংস ও ফল সংরক্ষণ করা হয়। প্রাথমিক চিকিৎসায় বরফ ব্যবহার করা হয়। আইসক্রিম তৈরিতে। তরল অবস্থা, তরল অবস্থায় পানি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন প্রতিদিন পানি পান, রান্না, গোসল, কাপড় ও বাসন পরিষ্কারের কাজে পানি ব্যবহার করা হয়। কৃষিকাজে ফসল উৎপাদনের জন্য পানি ব্যবহার করা হয়। এছাড়া গাছপালা বাঁচানো ও পশু পাখির পানীয় হিসেবেও পানি ব্যবহার করা হয়। গ্যাসীয় অবস্থা বা জলীয় বাষ্প, পানি গরম হলে জলীয় বাষ্পে পরিণত হয়। প্রেসার কুকারে রান্না করতে বাষ্প ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদনে টারবাইন চালাতে জলীয় বাষ্প কাজে লাগে। কাপড় ইস্ত্রি করার সময়ও বাষ্প ব্যবহার করা হয়। ভাপ দিয়ে পিঠা বানাতে বাষ্প ব্যবহার করা হয়।
পানি, কঠিন, তরল ও গ্যাসীয় প্রতিটি অবস্থার ব্যবহার আলাদা হলেও সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে পানির হবে, হ্যাঁ, পানির। তাই পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহার করা আমাদের সকলের দায়িত্ব। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের যে এক্সট্রা যেটা আছে, মানে এক্সট্রা এমসিকিউ, এক্সট্রা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা যা আমি তোমাদেরকে দিয়ে থাকি, সেটা আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়াল, MILI মিলি টিউটোরিয়ালে তোমরা পেয়ে যাবে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা যারা ভিডিও দেখেছো তারা আমাকে ভিডিও দেখে কমেন্ট বক্সে কেমন লেগেছে জানিয়ে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে। আল্লাহ হাফিজ।